বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকের ভিডিও ক্লাসটি 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য। আমি এখন থেকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে 2026 সালের পরীক্ষার্থীদের জন্য গণিতের নৈর্ভিত্তিক অংশ নিয়ে এখন আলোচনা করব। তাই আমার নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেল এবং আমার পেজটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের প্রত্যেক শিক্ষার্থী এই নৈর্ভিত্তিক অংশে অতি দুর্বল এবং ফেল করা স্টুডেন্টদের মধ্যে যারা গণিতে ফেল করে তারা অধিকাংশই এই নৈর্ভিত্তিক অংশে ফেল করে। লিখিত অংশ কিন্তু অনেকেই পাশ করে ফেলে, কিন্তু নৈর্ভিত্তিকে 10 না পাওয়ার কারণে অনেকেরই কিন্তু ফেল আসে। তাই যদি আমার ভিডিও ক্লাসগুলো কেউ ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে এবং নিজে প্র্যাকটিস করে, আমি আশা করি আমার সেই সকল শিক্ষার্থীরা নিজেরা নিজের যোগ্যতায় নৈর্ভিত্তিক অংশে পাশ করতে পারবে। যেহেতু আমাদের হাতে দীর্ঘদিন সময় বাকি রয়েছে, টেস্ট পরীক্ষার জন্য প্রায় 2.5 মাস সময় বাকি আছে, আর ফাইনাল পরীক্ষার জন্য প্রায় 5-6 মাস সময় বাকি আছে। তাই এই সময়গুলো যদি আমরা ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখি এবং নিজে চেষ্টা করি, তাহলে আশা করি ইনশাল্লাহ আমরা কৃতকার্য হতে পারবো। তাহলে আজকে আমি ঢাকা বোর্ডের 2025 সালের প্রশ্নের 4টি প্রশ্ন নিয়ে আমি আজকে আলোচনা করব আজকের ভিডিওতে, এবং অবশ্যই আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। এখানে প্রথমে একটি প্রশ্ন দেওয়া আছে, এখানে বলছে যে 3:8, তারপর হচ্ছে এখানে ডাবল আমাদের একটা দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে, এটাকে আমরা সমানুপাতিক চিহ্ন বলি। জেড অনুপাত 32 হলে জেড এর মান কত বলছে বের করার জন্য। তাহলে এখানে যদি কখনো আমরা এমন দেখতে পাই যে এটাকে তো আমরা অনুপাত চিহ্ন বলি, আর যখন আমরা ডাবল কোনো অনুপাতের চিহ্ন দেখব তাহলে বুঝতে হবে এটা সমান চিহ্ন বোঝায় বা সমানুপাতিক চিহ্ন বোঝায়। সমানুপাতিক মানে এই অনুপাতের সমানুপাতিক হচ্ছে এটা, বুঝতে পেরেছি? মানে আমরা এই ইচ্ছা করলে এখানে সমান চিহ্ন ইউজ করতে পারি। আমাদের বলছে এখানে জেড এর মান কোনটি হবে। তাহলে এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে আমরা কিভাবে আনসার করব, তাই আমরা এখন একটু দেখি। প্রথমে আমরা যে কাজটি করব, যে অনুপাতগুলো দেওয়া থাকবে ওই অনুপাতগুলোকে আমরা এইভাবে লিখে ফেলবো, ঠিক আছে? তারপরে আমরা সমানুপাতিক চিহ্ন না দিয়ে সমান চিহ্ন দেব, এবং আমরা ওই পাশে যেটা আছে এটাকে আমরা এইভাবে লিখে ফেলি। তো লেখাটা আশা করি আমার শিক্ষার্থীরা পারে। কিভাবে? এই যে প্রথম যে সংখ্যাটা আছে বা প্রথম যে রাশিটা আছে অনুপাতের, এটাকে পূর্ব রাশি বলা হয় আর এটাকে উত্তর রাশি বলা হয়। তো পূর্ব রাশিটাকে আমরা উপরে লিখবো আর উত্তর রাশিটাকে আমরা নিচে লিখবো, মনে থাকবে? ঠিক একই রকম ভাবে এই যে এই সমানুপাতের সামনে যেটা আছে এটা হচ্ছে পূর্ব রাশি, এটা হচ্ছে উত্তর রাশি। তাই জেডকে যেহেতু পূর্ব রাশি তাই জেডকে উপরে লিখলাম, আর 32 যেহেতু পূর্ব রাশি তাকে আমরা কোথায় লিখলাম? নিচে লিখলাম, ঠিক আছে? এখন আমরা আর গুণ করে ফেলি। আর গুণ যদি করি তো কি পাই? 8z সমান কত? 3 আর কত 32 গুণ করতে হবে। গুণ করলে কত হয়? 3 দুগুণে 6, 3 তিরিকা কত? 9, 96। বা জেড সমান সমান আমরা কি লিখতে পারি? 96 বাই কত? 8। এখন যদি কাটাকাটি করি আমরা অবশ্যই যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে পারবো, তো আমরা ক্যালকুলেটরটা দ্রুত দেখবো এখানে কাটাকাটি করলে কত আসে। তো যদি কাটাকাটি করি তাহলে অবশ্যই এখানে কি আসবে? 12 আসবে, 12 আসবে, বুঝতে পেরেছি? তাহলে আমাদের সঠিক উত্তরটা কত হবে? 12 হবে। এভাবে যদি আমরা এই 1 নং প্রশ্নটা যদি মনে রাখতে পারি, তো 1 নং এর মতো করে হুবহু কিন্তু এটা আসবে না। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। হুবহু কিন্তু আমাদের এই প্রশ্নটা আসবে না। এটার মতো করে যদি এখন আসে তাহলে তোমরা কি করবা? এইভাবে তোমরা রাফ খাতায় অথবা যে কোনো একটা অংশে করে তারপর রেজাল্টটা বের করে ফেলবা। কারণ আমরা অনেকেই কি করি? নৈর্ভিত্তিক অংশ নিয়ে আমরা কোনো চেষ্টাই করি না, যার কারণে নৈর্ভিত্তিক অংশে কিন্তু আমরা অকৃতকার্য হয়ে যাই, ঠিক আছে? এবং আমরা খুবই টেনশনে থাকি যে আমার যেন কি হয়, 10টি হবে কি না, হ্যাঁ আমার একটা কম হয়ে গেছে, অথবা এখানে সঠিকভাবে আমরা পাস করতে পারবো কিনা। তাই আমি বলি আমরা যদি একটু সময়, ঠিক আছে, একটু সময় যদি আমরা নৈর্ভিত্তিক নিয়ে প্রতিদিন একটু একটু সময় কাজ একটু দেখি, হ্যাঁ, এবং একটা বা কয়েকটা প্রশ্নকে যদি টার্গেট করি, যেমন এই যে আমি 1 নম্বর প্রশ্নটা এখন আমি আলোচনা করেছি, এই 1 নং প্রশ্নটা যদি আমরা মনে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু এটার মতো করে আসলে কিন্তু আমরা পারবো, বুঝতে পেরেছি? তাহলে আমার 30টা প্রশ্ন আসবে। 30টা প্রশ্নের মধ্যে আমাকে 10টা শিওরভাবে আমাকে
আনসার করতে হবে, 10টা যাতে আমার শিওর হয়, তাহলে আমি পাস করতে পারবো। তাহলে আমরা যদি এভাবে প্রতিদিন যদি 4, 5 বা 6টা করে যদি সৃজনশীল এই নৈর্ব্যক্তিক অংশ দেখি, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে আশ্বস্ত করি তোমরা অবশ্যই ভালো পারবা। এটা তোমাদেরকে এমন না, কিন্তু আমি তোমাদেরকে মিথ্যা আশ্বাস দিতেছি, এটাই সত্য। কারণ নৈর্ব্যক্তিকে ভালো করার জন্য একটু একটু করে টার্গেট করতে হয় এবং প্রশ্নগুলো একটু বুঝে বুঝে কাজ করতে হয়। নৈর্ব্যক্তিকের আরেকটা লাভ হচ্ছে কি, এই নৈর্ব্যক্তিক প্রশ্ন পারলে আমাদের বেসিক স্ট্রং হয় এবং আমরা আমাদের যে বড় প্রশ্নগুলো আছে বর্ণনামূলক, এই বড় প্রশ্নগুলো আমরা খুব সহজেই আনসার করতে পারবো। তাহলে কিন্তু এটা কিন্তু আমার উভয় দিকে লাভ হচ্ছে, আমরা নৈর্ব্যক্তিকও ভালো করতে পারতেছি, আবার আমাদের যে সৃজনশীল অথবা সংক্ষিপ্ত প্রশ্ন আছে ওইখানে কিন্তু আমাদের একটা ভালো সুযোগ রয়ে যায়। বুঝতে পেরেছি আমরা? তাই আমরা 1 নং প্রশ্নটা একটু বুঝে শুনে সময় নিয়ে করব, তারপরে আমরা এটার মতো করে যতগুলো প্রশ্ন আসে আমরা করতে পারবো। বুঝতে পেরেছি? তারপর 2 নম্বর প্রশ্নের দিকে তাকাই। এটা হচ্ছে 3য় অধ্যায় থেকে আসছে। প্রথম প্রশ্নটা আসছে আমাদের 11 নং অধ্যায় থেকে, অনুপাত এবং সমানুপাতের যে অধ্যায়টি আছে। আর এটি হচ্ছে আমাদের 3 নম্বর অধ্যায়ে 3-এর 5 থেকে আসছে। বুঝতে পেরেছি আমরা? তাহলে 3-এর 5 থেকে কি বলছে এখানে, বার্ষিক 9% সরল মুনাফায় 5,000 টাকার 6 বছরের সরল মুনাফা কত আমাদের বের করতে হবে। খুবই সহজ একটি প্রশ্ন। এই জন্য আমাদেরকে সরল মুনাফা আমাদের কি থাকতে হবে, জানতে হবে, সূত্র জানতে হবে। তো সরল মুনাফা সূত্রটা কি, আই সমান পি আর এন। আমরা 8ম শ্রেণীর ক্লাসে কিন্তু শিখে এসেছিলাম, আই সমান পি আর এন, পি আর এন। তাহলে আমরা এখানে যদি মানগুলো বসাই, এখন কাকে কি বলে একটু খেয়াল করে দেখি। এই যে 9% মানে হচ্ছে মুনাফার হার, আর দ্বারা প্রকাশ করা হয়। 5,000 টাকার, তাহলে এটা কিন্তু আসল, যেহেতু টাকার সাথে 29 র আছে, তাই এটা হবে আসল। আর 6 বছর স্পষ্ট সময়, তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। পি মানে মূলধন, তাহলে কত, 5,000 টাকা, ইন্টু আর মানে কি, মুনাফার হার 9%, আর এন মানে হচ্ছে সময় 6। তাহলে এখানে আমরা এই পার্সেন্টকে ভেঙে লিখতে হবে। তো পার্সেন্টকে বাংলে কি হয়, 100 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। 100 দ্বারা ভাগ করে নিলাম, আর এখানে 6 আছে, তাহলে এই 2টা শূন্য আমরা কাটতে পারি কিনা। এখন আমরা আমাদের যে মানগুলো আছে সবগুলো মান এখন গুণ করে দেব। যে 50 আর 6 যদি গুণ করি 300 হবে, আর 300 এবং 9 যদি গুণ করি তাহলে কত, 2700 হবে। আমি মুখে করলাম, তোমরা ক্যালকুলেটরে করবা। তাহলে কত পেলাম আমরা, 2700 পেলাম। তো 2700 টাকা উত্তরে দেখে তো আছে কিনা, এই যে উত্তরে 2700 টাকা আছে, এই যে খ নাম্বারে। এ তো হয়ে গেল। তাহলে এই ধরনের যদি সরল মুনাফার অঙ্ক আসে আমাদের, তাহলে অবশ্যই আমাদের সূত্রটা মনে রাখতে হবে, আই সমান পি আর এন। বুঝতে পেরেছি? তাহলে তোমরা আমাদের এই সরল মুনাফা বা এই মুনাফার অঙ্কের ক্ষেত্রে অন্য কি অঙ্ক আছে এইগুলো টেনশন না করে, আমি যেটা বলি তুমি শুধু এই অঙ্কটা নিয়ে টেনশন করো, বা এই অঙ্কটা নিয়ে তুমি একটু আলোচনা করো, চেষ্টা করো, তাহলে এই অঙ্কের মতো করে আসলে যে তুমি পারো। বুঝতে পেরেছি? দেখো, আমরা অ্যাডভান্স চিন্তা করব না। আমরা যখন কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব, কোনো একটা বিষয় নিয়ে পড়বো, আমরা শুধু ওই বিষয়ের উপরে ফোকাস করব, তার বাহিরে কি আছে এটা তোমার দেখার বিষয় না। অধিকাংশ স্টুডেন্টরা কি করে, এই যে অতিরিক্ত চিন্তা করে, মানে পরে কি হবে, ওইটা যদি এভাবে যদি আসে তখন কি হবে, এই চিন্তাগুলো করে তারা কি করে, তারা যে নর্মাল একটা অঙ্ক, যেটা যে সাধারণ ফোকাস দিলে সে অঙ্কটা পারার কথা, সে তখন আর এই অঙ্কটা পারে না এবং তার পড়ার প্রতি একটা অনীহা তৈরি হয়। তাই সবাইকে আমি বলবো, যখনই তোমরা যে বিষয়টা পড়বা, তোমাদের প্রথম টার্গেট হচ্ছে ওই বিষয়টা বুঝে নেওয়া। বুঝতে পেরেছি? তারপরে এর বাহিরে আর কি আছে ওইগুলো তোমরা দেখে নিবা, এই বিষয়টা মাথায় রাখবো আমরা। তাহলে আমাদের 2 নং আনসার হয়ে গেল। 3 নং এর দিকে তাকাও। 3 নং প্রশ্ন হচ্ছে ত্রিকোণমিতির অংশ। আমরা অবশ্যই বুঝতে পারতেছি, tan x সমান কি দেওয়া আছে, 5/2 হলে cos স্কয়ার x এর মান কত বের করতে বলছে। এখন এই tan x থেকে cos স্কয়ার x এর মানটা আমরা 2 ভাবে বের করতে পারি, আরো অনেকভাবে বের করা যায়। সচরাচর আমাদের শিক্ষার্থীরা 2 ভাবে বের করে, অনেকে এই 2 ভাবেই, সবাই 2 ভাবেই পছন্দ করে। আমি 2 ভাবেই তোমাদেরকে বের করানো দেখাবো। একটা হচ্ছে আমাদের চিত্র আকারে, হ্যাঁ, একটা হচ্ছে সমকোণী চিত্রের সাহায্যে, আর একটা হচ্ছে সূত্রের নিয়মে। আমি 2টাই দেখাচ্ছি তোমাদেরকে। তো প্রথমে আমি নিয়মে দেখাই, মানে সূত্রের নিয়মে দেখাই। তো আমাদের tan x দেওয়া আছে সমান কত, 5/2 দেওয়া আছে। এখন tan x থেকে আমার কার মান বের করতে হবে, cos স্কয়ার x এর মান বের করতে হবে। এখন আমরা একটু খেয়াল করে দেখি আমাদের যে tan x এর সূত্রগুলো যে আছে, এই সূত্রগুলোর মধ্যে কি cos এর কোনো সূত্র আছে কিনা। আমরা জানি tan x সমান 1/cot x। আমরা জানি tan কে যদি স্কয়ার করি, অথবা tan এর আরেকটা সূত্র হচ্ছে tan সমান সমান sin/cos, অথবা আমরা আরো জানি যে tan স্কয়ার সমান সমান sec স্কয়ার -1। তাহলে এখানে একটা সূত্র পেলাম। দেখো, আমি সূত্রগুলো সুবিধার জন্য লিখতেছি। tan সমান, আচ্ছা tan a লিখি আমি, tan a সমান 1/cot,
ঠিক আছে। আবার আমি পাই tan a সমান sin a বাই cos a। এখানে কিন্তু cos পাইছি আমরা। আচ্ছা আর একটু দেখি আর কি আছে। আরেকটা আছে tan স্কোয়ার a সমান sec স্কোয়ার a মাইনাস এর 1। এই হচ্ছে তিনটি টেনের সূত্র। এখন খেয়াল করে দেখি প্রথমটাই তো অবশ্যই কি নেই, কজ নেই, কজের কোনো অংশ নেই। দ্বিতীয়টা কিন্তু কজ আছে, কিন্তু আরেকটা প্রবলেম হচ্ছে এখানে কিন্তু সাইনও আছে আমাদের। আমরা কজের মান বের করবো ভালো কথা, কিন্তু সাইনের মান তো আমাদের দেওয়া নাই, তাহলে তো এটা একটা প্রবলেম। তাই আমরা দ্বিতীয় সূত্রটি কিন্তু ইউজ করতে পারতেছি না। তৃতীয় সূত্রের দিকে তাকাও, বলছে tan স্কোয়ার a সমান sec স্কোয়ার a মাইনাস এর 1। একটু ভালোভাবে যদি আমরা সূত্রগুলো খেয়াল করি বা সূত্রগুলো ভালো পারি, তাহলে খেয়াল করি আমরা এই যে sec রে কিন্তু আবার কি লেখা যায়, cos লেখা যায়। বুঝতে পেরেছি? তাহলে এখানে যদি আমরা tan স্কোয়ারের জায়গায় যদি sec স্কোয়ার মাইনাস 1 লিখি, পরবর্তীতে কিন্তু আমরা কি লিখতে পারতেছি, এই sec এর জায়গায় কাকে লেখা যাবে, cos লেখা যাবে। বুঝতে পেরেছি কিনা? তাই সূত্রগুলো খুব ভালো পারতে হবে। 26টি সূত্র আছে আমাদের এই অধ্যায়ে ত্রিকোণমিতিতে সাধারণ গণিতের জন্য। এই 26টি সূত্র তোমাদের সবাইকে খুব ভালো পারতে হবে। যারা অতি দুর্বল, যারা খুব ভালো পারে, সবাই সূত্রর ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। সবাই যে যেখানে অবস্থায় থাকি না কেন, আমি খুব ভালো, মোটামুটি ভালো, একটু ভালো, একদমই খারাপ স্যার, সবাই আমাদের সূত্র ভালো পারতে হবে। সূত্র শেখার ক্ষেত্রে কোনো ধরনের অপশন নেই, এটা মাথায় রাখবো আমরা। তাহলে sec রে আমরা কি লিখতে পারি, cos লিখতে পারি। হ্যাঁ, তাহলে আমরা এই সূত্র দ্বারা আমরা cos-এর মানটা বের করতে পারবো। তাহলে এই সূত্র ইউজ করতে গেলে কিন্তু কি লাগবে, স্কোয়ার লাগবে। তাহলে আমরা tan এর যে মান, tanটাকে স্কোয়ার করতে হবে, পাশাপাশি তার মানটাকেও কি করতে হবে, স্কোয়ার করতে হবে। তাই আমরা স্কোয়ার করে ফেলি। যেহেতু আমরা নৈর্বিত্তিকের জন্য করতেছি, একটু একটু অ্যাডভান্স করতে হবে, তাহলে আমরা এটাকে স্কোয়ার দিয়ে দিই এখানে। আর এখানে স্কোয়ার করলে কি হবে, উপর হবে 25, নিচে হবে কত, 4। বুঝতে পেরেছি? তাহলে এখানে আমরা লিখতে পারি কি, sec স্কোয়ার x মাইনাস এর 1 ইকুয়াল 25/4। 1টাকে আমরা ওই পাশে নিয়ে যাই, তো ওই 1টাকে ওই পাশে নিয়ে গেলে কি হয়, 25/4 প্লাসের কত, 1, কারণ মাইনাসটা প্লাস হয়ে যাবে। তারপর এখানে যদি আমরা লসাগু করি, তাহলে কি আসে দেখো, 25 + 4, তাহলে আমাদের আসবে কত, 29/4। তো সুতরাং sec স্কোয়ার, সরি, এখন তো আমরা cos বের করবো নাকি। দেখো cos-এর মধ্যে কিন্তু স্কোয়ারটা আছে না, তাহলে আমরা লিখতে পারি 1/cos স্কোয়ার x ইকুয়াল কত, 29/4। তো সুতরাং উল্টিয়ে দিই আমরা, তাহলে cos-কে উপরে নিতে গেলে কি হয়, cos স্কোয়ার x সমান কত হবে, 4/29। এই যে মানটা বের হয়ে গেল, দেখো তো এই মানটা আছে কিনা, 4/29। এই যে ঘ নাম্বার আছে 4/29। তাহলে এই যে বিষয়টা আমরা যদি একটু দেখো, তোমরা এখন শিখতেছো, তোমাদের সময় লাগবে। এই অঙ্কটা যদি আমাকে করতে বলতো, বা যে পারে, যারা এই বিষয়টা সিস্টেমটা জানে, তাদের জন্য সর্বোচ্চ কয়েক সেকেন্ড সময় লাগবে, মানে যোগ বিয়োগ করতে যে সময়টা লাগে। বুঝতে পেরেছি? যারা জানে তারা দ্রুত করতে পারে, যারা জানে না তাদের সময় যদি আমরা 10 গুণও বাড়িয়ে দিই, তারপরে তারা পারবে না। তাহলে তোমাকে আগে শিখতে হবে। তুমি যেহেতু এখন বাসায় শিখতেছো, তোমার সময় লাগবে, 5 মিনিট সময় লাগবে, লাগুক, কোনো প্রবলেম নাই। তোমার টার্গেট হচ্ছে 10টি, তোমার জন্য, এর জন্য তোমার 30 মিনিট সময় আছে। তাই তুমি 10টিকে শিওর করতে হলে তোমাকে এইভাবে ধীরে স্থিরে করতে হবে, এবং তুমি যদি পারো অবশ্যই তুমিও দ্রুত করতে পারবা, এটা তুমি নিশ্চিত থাকো। বুঝতে পেরেছি? তাই আগে শিখো, সময় কিভাবে কমানো যায় তুমি নিজেই বের করতে পারবা। বুঝতে পেরেছি? তাহলে আমরা পেয়ে গেলাম cos স্কয়ার x সমান কত, 4/29। এখন আমরা দেখব এই যে কি, এই আমাদের সমকোণী ত্রিভুজের নিয়মে কিভাবে করতে হয়। tan x এর মান আমাদের দেওয়া আছে 5/2। তাই আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, ঠিক আছে। তারপর এটাকে আমরা x ধরে নিলাম, একটা কোণকে নেক্সট ফিক্সড করতে হয়। তাই এটা যদি x কোণ, তাহলে আমরা জানি tan এর জ্যামিতিক সূত্র কি, লম্ব বাই ভূমি। তাহলে এই x অনুসারে এটা লম্ব, এটা হচ্ছে কি, ভূমি। তাহলে উপরেটা লম্ব, নিচেরটা হচ্ছে ভূমি। তাই 5 কত হবে, 2। ঠিক আছে, অবশ্যই আমরা আশা করি এই বিষয়টা আমরা জানি। তাহলে এটা কি, কোন মানটা রয়ে গেল, অতিভুজের মানটা রয়ে গেল। তো অতিভুজের সমান কি লিখতে পারি আমরা, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তোমরা এখানে এই যে রুট দিয়ে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার দিয়ে দাও, কারণ বিস্তারিত লেখার প্রয়োজন নাই, বুঝতে পারতেছি এই দুটাকে স্কয়ার করে যোগ করতে হবে এবং তার রুট হবে। তাহলে আমরা এখানে কি পাই, রুট, এখানে হবে 25 প্লাস কত, 4, তাহলে কত পেলাম, √29। পেয়েছি কিনা, √29। ঠিক আছে, এখন আমরা অতিভুজের মান √29 পেলাম, লম্ব 5 আর হচ্ছে ভূমি হচ্ছে কত, 2। এখন কার মান বের করতে হবে, কজের মান। ঠিক আছে, সরি, এই যে cos x স্কয়ারের মান বের করতে হবে। স্কয়ারের চিন্তা বাদ, তুমি শুধু কজের মানটা বের করো। তো cos হিসেবে আমরা কি জানি, কজের সূত্রটা কি, কজের সূত্র হচ্ছে কি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ঠিক আছে কিনা, এখন মান বসিয়ে দাও। যে ভূমির মান কত, 4,
আর অতিভুজের মান কত √29। এখন যেহেতু স্কোয়ারের মান বের করতে হবে, শুধু এখন স্কোয়ার করে দাও, সুতরাং cos স্কোয়ার x, তাহলে ওই পাশে তোমাকে 2 হবে, তাহলে এখানে স্কোয়ার করতে হবে, তো 2 কে স্কোয়ার করলে কত 4, আর √29 কে স্কোয়ার করলে কত হবে √29। এই যে দেখো মানটা বের হয়ে গেছে, তাহলে সঠিক উত্তর কত 4/29। বুঝতে পেরেছি? তাহলে তুমি দুইটা নিয়মই মনে রাখো, কারণ যে কোনো যেটা তোমার সবচেয়ে ভালো লাগবে, সবচেয়ে ভালো সহজে পারবা, তুমি এটাই অ্যাপ্লাই করবা, কিন্তু দুইটাই শিখে রাখো। বুঝতে পেরেছি? তোমার কিন্তু ওই ত্রিকোণমিতির অন্য অঙ্কের জন্য কিন্তু অনেক কাজে লাগবে এই দুইটা নিয়মই। তাহলে এই গেল আমাদের 3 নং প্রশ্নটা। তারপর 4 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, এটা হচ্ছে সেটের অংশ, সেটের অধ্যায়ের একটি নৈর্ভিত্তিক। বলছে যদি m সমান ab12 আর এবং n সমান যদি 1 2 হয়, তাহলে n মাইনাস m এর মান কত? আমাকে m এবং n দুইটি সেট দেওয়া আছে, আমাকে বলছে n মাইনাস m এর মান বের করতে বলছে, মানে সেটের বিয়োগ করার জন্য বলছে। তো অবশ্যই আমরা সেটের বিয়োগ পারি, আর যদি না পারি তাহলে আমরা আজকের ভিডিওটি বা আজকের ক্লাসটি একটু দেখি মনোযোগ সহকারে, এখনো কথাগুলো একটু শুনবো, এখন এরপর থেকে শুধু কথাটা মনে রাখবো, ঠিক আছে? তাহলে আমরা পারবো। তাহলে আমাদের m সেটটি দেওয়া আছে কি, আমি একটু লিখি ab12, ঠিক আছে, আর n সেটটি দেওয়া আছে কত 1 2 দেওয়া আছে, এই দুইটি সেট। আমাকে n থেকে m বিয়োগ করতে হবে, n এর মানটা আমরা প্রথমে লিখবো, যেহেতু প্রথমে n দেওয়া আছে n এর মানটা প্রথমে লিখবো, মাইনাস m এর মান হচ্ছে ab12 লিখলাম। এখন বিয়োগের বিষয়টা কি, আমি বিয়োগের বিষয়টা বলে দিচ্ছি, তোমরা যদি সৃজনশীলে আনসার করতে চাও এই বিষয়টা অ্যাপ্লাই করবা। বিয়োগ এবং ভাগের ক্ষেত্রে, সেটের বিয়োগ এবং ভাগের ক্ষেত্রে মনে রাখবা যে নিয়মটা হচ্ছে কি, প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলো বাদ দেওয়ার পরে প্রথম সেটে যা অবশিষ্ট থাকবে তাই হচ্ছে উত্তর। আমি আবারও বলি, প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের যে উপাদানগুলো মিলবে ওইগুলো তুমি বাদ দিয়ে দিবা। বাদ দেওয়ার পর প্রথম সেটে, আমি আবারও বলছি প্রথম সেট, কিন্তু প্রথম সেটে যা অবশিষ্ট থাকবে, যে উপাদানগুলো অবশিষ্ট থাকবে ওই উপাদানগুলো হবে উত্তর। তাহলে এখন একটু দেখি তো আমরা প্রথম সেটে থেকে দ্বিতীয় সেটটা বাদ দিই। প্রথম সেটে কি আছে 1 2, আর দ্বিতীয় সেটে আছে ab12, তাহলে আমরা 1 2 কিন্তু বাতিল হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে প্রথম সেটে আর কি টোটালটাই বাতিল হয়ে গেল, আর কিছু আছে? কিছুই কিন্তু নাই, তাহলে খালি ফাঁকা নাকি? ফাঁকা হলে আমরা কিন্তু এটা লিখতে পারি, অথবা এটা লিখতে পারি, কিন্তু এখানে কিন্তু একটু জামাল আছে, উত্তরে কিন্তু প্রবলেম আছে। যদি তুমি ফাঁকা সেট লেখো তাহলে দুইটার যে কোনো একটা লিখতে পারো, এছাড়া আর তুমি কিছু লিখতে পারবে না। অনেকেই ধোঁকা খায় এই জন্য, স্যার বাতিল হয়ে গেছে মানে জিরো দিয়ে সেকেন্ড ব্র্যাকেট। মনে রাখবা সেটের ক্ষেত্রে জিরো কিন্তু একটা মান, বুঝতে পারছি, জিরো একটি উপাদান। এই জন্য সেটের ক্ষেত্রে জিরো না লেখে, কোনো কিছু যদি নাই, কিছুই না বোঝায়, তাহলে তুমি ওরি লিখবা অথবা শুধু ফাঁকা সেট লিখবা। আবার আরেকটা বিষয় হচ্ছে, এই যে ওরি দেওয়ার পরে অনেক সময় আবার এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়, তাহলে এখানে কিন্তু আমরা এখানেও একটা ভুল হয়েছে, ওরি নিজেই একটা ফাঁকা সেট নির্দেশ করতেছে, আবার তাকে আমরা কি দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে এটা একটা ভুল। তাহলে এই অপশনটা কিন্তু আমাদের এখানে আছে, এই যে গড় দিকে তাকাও, এই যে ওরি দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, আবার এই দেখো জিরো দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে। তো অনেকে স্টুডেন্টরাই এখানে ভুল করে, এই প্রশ্নটা সহজ হলেও অনেকে ভুল করে, এই দেখেই মনে করে ও খ নাম্বার আনসার, অথবা তাই সে ঘর দিকে তাকাইছে ও গত আনসার, সে কিন্তু ঘর দিকে ভালোভাবে তাকায় নাই। বুঝতে পেরেছি? তাহলে মনে রাখবো ফাঁকা ওরির মধ্যে সেকেন্ড ব্র্যাকেট হবে না, ফাঁকা সেটে জিরো হবে না, ফাঁকা সেট শুধু ওরি অথবা শুধু সেকেন্ড ব্র্যাকেট, মনে থাকবে। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা? ঘ। এই হচ্ছে বিষয়টা। আর বিয়োগের বিষয়টা কি, প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলো বাদ দেওয়ার পরে প্রথম সেটে যে উপাদানগুলো অবশিষ্ট থাকবে ওইগুলো হচ্ছে উত্তর, মনে থাকবে। তাহলে এই হচ্ছে ঢাকা বোর্ড 2025 সালের, ঠিক আছে, নৈর্ভিত্তিক অংশ থেকে আমি 4টা অংশ আজকে আলোচনা করেছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ঢাকা বোর্ড 2025 সালের আমি আরও 4টি অথবা 5টি ভিডিও নিয়ে আলোচনা করব। এই ধারাবাহিকভাবে যদি তোমরা এই নৈর্ভিত্তিক অংশের আলোচনা শুনতে চাও তাহলে ইউটিউব চ্যানেল, স্যারের ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক যে পেজ আছে শাকিল পাঠশালা, আর ইউটিউব চ্যানেল হচ্ছে শাকিল ম্যাথ কেয়ার, এই ইউটিউব চ্যানেল এবং পেজটি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে তোমরা পরবর্তী ভিডিওগুলো সহজে পেয়ে যাবা। পরবর্তী ভিডিওর জন্য সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।